নমস্কার, আমি অভিষেক মৈত্র। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের তৃতীয় দিনের ক্লাস। গত দুদিন আমি তোমাদের দুটো টপিক নিয়ে আলোচনা করেছিলাম, দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রথম দিন আমি আলোচনা কি করেছিলাম, যে শিখন কি, শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় দিন অর্থাৎ সেকেন্ড ক্লাসে আমি কি আলোচনা করেছিলাম, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক। এই দুটো প্রশ্ন যেমন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল, আজকে যে প্রশ্নটা আমি তোমাদের করাবো সেই প্রশ্নটাও অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের উচ্চ মাধ্যমিকে আসার সম্ভাবনা 99% রয়েছে। দেখতেই পাচ্ছ আমি প্রশ্নটা অলরেডি বোর্ডের মধ্যে লিখে রেখেছি। দেখো, প্রেষণা বা প্রেষণা ক্রিয়া বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। এই প্রেষণা বা প্রেষণা ক্রিয়া, দেখবে প্রেষণা, তোমরা এর আগের দিন আমাকে গ্রুপে কেউ কোয়েশ্চেন করছিলে যে স্যার প্রেষণাটা একটু যদি বুঝিয়ে দেন, মানে কোনো একটা পয়েন্টে হয়তো প্রেষণার কথাটা উল্লেখ ছিল, মানে আগের দিনের যে নোটস আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম বা দিয়েছিলাম সেখান থেকে তোমরা বলেছিলে। তো আমি বলেছিলাম অবশ্যই বোঝাবো। প্রেষণার উপর তোমাদের থিওরিও আছে, ম্যাসলোর থিওরি, সেটাও বোঝাবো। আজকে আমি ম্যাসলোর থিওরি বা কিছু করাচ্ছি না। আজকে হচ্ছে প্রেষণাটা কি, শিক্ষাক্ষেত্রে এর কি ভূমিকা রয়েছে, এই প্রশ্নটা করাচ্ছি। প্রশ্নটার মার্কসও আমি লিখে রেখেছি 2+6, মানে প্রেষণার জন্য 2 নম্বর, প্রেষণা কি তার জন্য 2 নম্বর, আর শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকার জন্য তোমাদের 6 নম্বর। তো এই যে টোটাল ব্যাপারটা, তো প্রেষণা কি মন দিয়ে কিন্তু তোমরা শুনবে, অবশ্যই হাতের কাছে খাতা পেন রাখবে। দেখো, প্রেষণা শব্দটার একটা ইংরেজি প্রতিশব্দ আছে। আমি যদি ইংরেজি প্রতিশব্দটা বলি, তোমাদের মাথার মধ্যে কিন্তু নানা রকম চিন্তাভাবনা আসবে। ও তার মানে এটা, ও হ্যাঁ তার মানে এটা। তো দেখো আমি বলে দিচ্ছি, প্রেষণা শব্দের ইংরেজি শব্দটা তোমরা সবাই পরিচিত, প্রত্যেকেই পরিচিত। শব্দটা কি? মোটিভেশন। কি বললাম? মোটিভেশন। এই যে প্রেষণার টার্মটা আমি বললাম, এই প্রেষণার টার্মের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোটিভেশন। তাহলে তোমরাও জানো যে মোটিভেশন শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত, তাই না? আমাদেরকে মোটিভ করতে হবে। এই কেউ মোটিভেশনাল কিছু স্পিচ বল না, মানে আমরা বলি না সবসময় মোটিভেশন কথাটা বলে থাকি। কেউ একটু প্রবলেমে আছে, তাকে আমরা মোটিভেশনাল স্পিচ বলি। কেউ হয়তো জীবনে চলার পথে কোথাও একটা বাধা পেয়ে থমকে গেছে, তাকে আমরা কি করি? মোটিভেশনাল স্পিচ বলি তো। এই যে সন্দীপ মহেশ্বরী, এদের যে বক্তব্যগুলো, এদের যে স্পিচগুলো, কি মোটিভেশনাল স্পিচ, আমাদের মনের মধ্যে কি একটা শক্তি যোগাই তো, তোমার যোগাই তো, আমার কিন্তু যোগাই। ঠিক তেমনি এই মোটিভেশন শব্দটার বাংলা শব্দ হচ্ছে প্রেষণা, যেটা কিনা আমরা অনেকেই জানি না, তাই তো? এটা এডুকেশনাল টার্ম নয়, এটা যে কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে দেখো, এই মোটিভেশন টার্মটা যে আমি ইউজ করলাম, এই মোটিভেশন টার্মটা কোথা থেকে এলো? পকেট থেকে না, পকেট থেকে তো আসেনি। তাহলে কোথা থেকে এসেছে? অবশ্যই একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, তাই তো? তাহলে মোটিভেশন টার্মটা যে ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, সেই ল্যাটিন ওয়ার্ডটার নাম কি? মুভার্স। কি বললাম? মুভার্স। এই যে মুভার্স, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, তাই তো? এই ল্যাটিন ওয়ার্ড মুভার্স শব্দটা থেকে কিন্তু মোটিভেশন শব্দটা এসেছে। তাহলে মুভার্স শব্দের অর্থ কি? মুভার্স শব্দটার মধ্যে একটা কথা দেখতে পাচ্ছ তুমি কেউ? মুভার্স শব্দটার মধ্যে দেখো, মন দিয়ে দেখবে, এখানে ডবল ই হবে, তাহলে MOVERS। এই যে মুভার্স শব্দটা, এটার মধ্যে দেখো একটা ছোট্ট কথা লুকিয়ে আছে। কি বলতো? এই যে MOVE, তাই তো? এই যে MOVE, মুভ মানে কি? মুভ। এই যে আমি সোজা দাঁড়িয়ে আছি, আমি কি করলাম? মুভ করব। কোন দিকে? লেফট। এই মুভ নিয়ে আমি সামনে এগাবো, মুভ, তাই তো? তাহলে এই যে এই মুভ কথাটার অর্থ কি আবার? মুভ মানে কি? ল্যাটিন, আমি কি বললাম? মোটিভেশন শব্দটা মুভার্স থেকে এসেছে। তাহলে এই মুভার্সের মধ্যে একটা ছোট্ট শব্দ লুকিয়ে আছে, সেটা কি? মুভ। এই মুভ মানে কিন্তু চলন। কি বললাম? মুভ মানে চলন। তাহলে দেখো, এই মুভ মানে চলন, তাহলে পুরো বিষয়টার মধ্যেই কিন্তু, আমার এইটুকুটা বিষয়টার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে
প্রেরণা কি? তাহলে আমি যদি এক কথায় এই পুরো বিষয়টাকে আমি বলতে চাই, তাহলে বলো তো আমি কি বলবো? বলবো যে যে চলন প্রক্রিয়া, মন দিয়ে শুনবে, যে চলন প্রক্রিয়া আমাদের মনের অভ্যন্তর থেকে শক্তি যোগায়। আবার বলছি, যে চলন প্রক্রিয়া আমাদের মনের অভ্যন্তর থেকে শক্তি যোগায় এবং সামনের দিকে এগোতে বা আমাদেরকে এই শক্তি যোগানোর মাধ্যমে চালনা করে। কি করে? আমাদেরকে চালনা করে। তাকেই বলা হয় প্রেরণা বা মোটিভেশন। নিশ্চয়ই বুঝতে পারলে। আমি আরও একবার বলছি, যে চলন, কি বললাম? যে চলন আমাদের মনের অভ্যন্তর থেকে শক্তি যোগায় বা আমাদের চালনা করে, তাকেই মোটিভেশন বা প্রেরণা বলা হয়। ক্লিয়ার? আশা করি প্রত্যেকেই ক্লিয়ার হয়েছ। এর উপরেই মোটিভেশনের উপর প্রচুর মনোবিজ্ঞানীদের সংজ্ঞা আছে। তোমাদের সংজ্ঞাগুলো আমি যখন নোটস দেবো, সেই নোটসের মধ্যে 2-3টে সংজ্ঞা অলরেডি দিয়েও রেখেছি খুব সহজ সরল ভাষায়। তার মধ্যে একটা আমি বলে দিচ্ছি। একটা আমি লিখেছি যে উইনার, মনোবিদ উইনার। কি বললাম? মনোবিদ উইনার, WEINER। মনোবিদ উইনার কি বলেছেন? দেখো, মনোবিদ উইনার বলেছেন যে প্রেরণা হলো এমন একটি অবস্থা যা ব্যক্তিকে বিশেষ একটি ক্রিয়া সম্পাদনে উদ্বুদ্ধ করে, ক্রিয়া সম্পাদনাকে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ব্যক্তিকে কর্ম সম্পাদনে ব্যস্ত রাখে। তাহলে কি বললাম? দেখো, এখানে একটা টার্ম ইউজ করলাম যে কি, ক্রিয়া সম্পাদনে উদ্বুদ্ধ করে। কাকে? আমাকে বা তোমাকে, মানে কোনো ব্যক্তিকে কি করে? ক্রিয়া অর্থাৎ কাজ করতে তাকে উদ্বুদ্ধ করে, তাকে শক্তি যোগায়, কাজ করতে হবে। হ্যাঁ, মনে রাখবে, দেখো আমরা কোনো একটা যখন আমাদের নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্যর দিকে যখন আমরা এগোতে চাই, দেখবে প্রচুর বাধা, প্রচুর বিপত্তি আসে। তখন আমাদের আশেপাশে কিন্তু আমাদের ভালো ভালো বন্ধুবান্ধব, আমাদের পিতামাতা, আমাদের টিচার্সরাই কিন্তু পাশে থাকেন, তাই না? যে তারা কি করেন? ওনারা কিন্তু আমাদেরকে খুব সুন্দর সুন্দর কথা বলেন, সামনের দিকে এগিয়ে চলার একটা প্রেরণা দেন, সাপোর্ট করেন। মেন কিন্তু দেখবে যতই মানুষ বিশাল বড় হয়ে যাক না কেন, তার পেছনে কারোর না কারোর কিন্তু সাপোর্ট থাকে। এই যে আজকে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তুমি যখন মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছিলে, তখন তুমি যে সাবজেক্টগুলো চুজ করেছো ক্লাস 11-এ আর্টসের মধ্যে, সেই সাবজেক্টগুলো কি তুমি একাই চুজ করেছো? না, সাবজেক্টগুলো কিন্তু চুজ করতে গিয়ে তোমাকে কি করতে হয়েছে? কারোর না কারোর হেল্প নিতে হয়েছে, তাই না? তুমি কারোর না কারোর সাথে কথা বলেছো, রাইট? তাহলে এই যে কথা বলছো বা সাপোর্ট নিচ্ছ, বা তুমি বুঝতে পারছো না কি করব না করব, বা তুমি যখন কোনো একটা পথে এগোচ্ছ, বাধা বিপত্তি সমস্ত কিছু যখন সামনে চলে আসছে, তখন তুমি কেউ যে তোমাকে, তোমার কোনো বন্ধু হতে পারে, কোনো বান্ধবী হতে পারে, কোনো টিচার্সরা হতে পারেন, ওনারা যখন তোমাকে কি করছেন? যখন সাপোর্ট করছেন, মোটিভেশনাল স্পিচ বলছেন, তাই না? ঠিক তেমনই কিন্তু এই যে আমি আজকে এই জায়গায়, আমি যে ছোট থেকে আস্তে আস্তে এই জায়গাতে এসেছি, আমার লাইফে কিন্তু প্রচুর বাধা বিপত্তি। তাতে কি হয়েছে? আমি কি ভেঙে পড়েছি? আমি কি সরে গিয়েছি এই লাইন থেকে? আমি কি পড়াশোনা ছেড়ে দিয়েছি? না, আমি কি করেছি? সেই মোটিভেশনাল স্পিচ অর্থাৎ আমাকে কিন্তু মনের মধ্যে একটা উদ্যম জগিয়েছে, একটা শক্তি জগিয়েছে যে না, আমাকে ওটা অ্যাচিভ করতেই হবে, যে করে হোক। ও পারছে, সবাই পারছে, তাহলে আমি কেন করব না? তাই তো, আমি কেন করব না? প্রত্যেককেই পারতে হবে, প্রত্যেককেই করতে হবে। এই যে উদ্যম বা শক্তি, এই শক্তিটার নামই হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো, আমি শিক্ষাক্ষেত্রে প্রেরণার কি ভূমিকা রয়েছে সেগুলো আমি তোমাদের কিছু পয়েন্টের মাধ্যমে আলোচনা করেছি। তাহলে দেখো, শিক্ষাক্ষেত্রে প্রেরণার ভূমিকা, আমি এটা মুছে দিচ্ছি, তাহলে তোমাদের পয়েন্টগুলো লিখতে সুবিধা হবে। দেখো, শিক্ষাক্ষেত্রে প্রেরণার যে ভূমিকা সেটা কি? শিক্ষাক্ষেত্রে প্রেরণার কি ভূমিকা রয়েছে, তাই না? শিক্ষাক্ষেত্রে প্রেরণার কি ভূমিকা? দেখো, এই শিক্ষাক্ষেত্রে প্রেরণার ভূমিকা মানে শিক্ষা, তাই তো? আমরা শিক্ষা শব্দটা
কিসের সাথে জড়িত বা কোথায় কোথায় শুনেছি বিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে। এই যে এই সমস্ত জায়গায় যে আমি শিক্ষা শব্দটা শুনেছি, তাহলে এখানে কি আলোচনা রয়েছে মনে রাখবে, এই শিক্ষা বা প্রেষণা সব কিছুই কিন্তু শিখনের উপর নির্ভর করছে। বুঝতেই পারছো আমাদের চ্যাপ্টারের নামই কিন্তু শিখন, তাই তো? তাহলে সব কিছু শিখনের উপর যখন নির্ভর করছে, তাহলে শেখার মধ্য দিয়ে নিশ্চয়ই প্রেষণা শব্দটা জড়িত বা শিখনের মধ্য দিয়ে প্রেষণা শব্দটা আসছে। তাহলে দেখো কেমন করে বিষয়টা আসছে, যখন আমরা যে দেখবে কোনো আচরণ করি, আচরণ মানে মানে কোনো কিছু আমরা এই সমাজে চলাফেরা করার ক্ষেত্রে বিদ্যালয়ে বা স্কুলে বা টিচার্সের সামনে বা মা বাবার সামনে, বন্ধু বান্ধবের সামনে, প্রত্যেকের সামনে কিন্তু আমরা কোনো না কোনো আচরণ করি। এই আচরণগুলি যেহেতু আমাদের একটা উদ্দেশ্যমুখী হয়, তাই তো? কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে তোমার আচরণের। তুমি চুপচাপ বসে আছো, এই তার মানে কি তোমার মন খারাপ হয়েছে, তাই তো? তুমি এমনি এমনি চুপচাপ বসে থাকবা না। তুমি আনন্দে লাফাচ্ছ, তুমি গান করছো, মানে কি তুমি আজকে আনন্দিত, তোমার দিনটা খুব ভালো লাগছে, তাই তো? তার মানে দেখবে কোনো না কোনো আচরণের কিন্তু উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যগুলো যখন আমরা পূরণ করতে যাই বা দেখবে ভবিষ্যতের জন্য যখন আমরা যে লক্ষ্যটার দিকে এগোতে চাই বা যে উদ্দেশ্যটা অ্যাচিভ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেষণা খুব গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতে পারলে শিখন আর প্রেষণা, এটা তো আগের দিন আমি আলোচনা করেছিলামই তোমাদের সাথে, শিখন আর প্রেষণার মধ্যে যে সম্পর্কটা। আজকে কিন্তু শিক্ষাক্ষেত্রে ভূমিকাটা কি, তাহলে শিক্ষাক্ষেত্রে মানে কি শিখন শব্দটা আছে, তাহলে শিখনের শব্দে কিন্তু প্রেষণা, এই শিখন শব্দের সাথে প্রেষণা শব্দটাও জড়িত। বুঝতে পেরেছ? তাহলে দেখো কীভাবে জড়িত, মানে শিখনের ক্ষেত্রে অর্থাৎ শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে প্রেষণার কী ভূমিকা রয়েছে, কীভাবে জড়িত রয়েছে। দেখো কিছু পয়েন্ট আমি দিয়েছি, যেমন প্রথম পয়েন্ট দিয়েছি যে শিক্ষার্থীর আভ্যন্তরীণ উদ্যম জাগরণ। 1 নম্বর পয়েন্টটা কি দিয়েছি, শিক্ষার্থীর আভ্যন্তরীণ, একটু আগেই বলে দিলাম যদিও প্রেষণা বোঝাতে গিয়ে, যে আভ্যন্তরীণ উদ্যম জাগরণ, তাই না? কি বললাম পয়েন্টটাতে, দেখো শিক্ষার্থীর আভ্যন্তরীণ উদ্যম জাগরণ মানে কি প্রত্যেকটা শিক্ষার্থী অর্থাৎ প্রত্যেকটা শিশু বলো, প্রত্যেকটা ব্যক্তি বলো, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা আর্জ রয়েছে, একটা চাহিদা রয়েছে, তাই না? মানে আমাদের মনের ভেতরে একটা শক্তি রয়েছে, যেই শক্তিই কিন্তু আমাদেরকে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করে, রাইট? তোমারও ঠিক যেমন লক্ষ্য রয়েছে, আমারও লক্ষ্য রয়েছে, তোমার পাশের বাড়ির বন্ধু বান্ধবী প্রত্যেকেরই কোনো না কোনো লক্ষ্য রয়েছে। তোমার লক্ষ্য কী হতে পারে, আমি ভালো প্রফেশনে যাব বা আমি টিচার্স হব, তাই তো? কারোর লক্ষ্য হতে পারে আমি ভালো ডক্টর হব, কারোর লক্ষ্য হতে পারে আমি ভালো ইঞ্জিনিয়ার হব, তাই তো? প্রত্যেকেরই কোনো না কোনো লক্ষ্য থাকতে পারে। এই যে লক্ষ্যের দিকে যে আমি পৌঁছাবো, এটা কি সিঁড়ি আমি টুক করে উঠে যাবো লক্ষ্যে? নিশ্চয়ই না। বা এটা কি পেয়ারা গাছ যে এটা ওটা ডালে পা দিয়ে উঠে যাব? একদমই না। তার মানে আমাকে লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাকে অনেক কি করতে হবে, ভেতর থেকে অনেক একটা শক্তি আমাকে তাড়না দিবে যে না তুই পড়াশোনা কর, তুই এটা কর ওটা কর, এইসব করলে তুই ভালো ভালো বই পড়, তাই তো? ভালো ভালো মানুষদের সাথে কথা বল, কনসেপ্ট নে কী করতে হবে, কী কর, এই লাইনটাতে যেতে গেলে কী কী করণীয়, তাই না? আমরা এটা করে থাকি। ঠিক এই যে এটা করে থাকি কেন করছি, আমার ভেতর থেকে কিন্তু একটা মানে শক্তি আমাকে ঠেলছে, তুই এগো, তবেই তো আমি সেই লক্ষ্যের দিকে পৌঁছাতে পারছি। ঠিক তেমনই, তাই এই কথাটাই বলা হয়েছে যে শিক্ষার্থীর আভ্যন্তরীণ উদ্যম জাগরণ, এই প্রেরণা বা মোটিভেশন কিন্তু আমাদের মনের মধ্যে যে একটা শক্তি রয়েছে, মনের ভেতরে অর্থাৎ অভ্যন্তরে যে একটা শক্তি রয়েছে, এই শক্তিকে কিন্তু জাগরিত করে এই প্রেরণা। দ্বিতীয় পয়েন্ট দেখো আমি লিখেছি লক্ষ্যভিমুখী, তাই তো? লক্ষ্য অভিমুখী মানে এই শব্দটার মানে কি, লক্ষ্য অভিমুখী বলতে পারো বা লক্ষ্যমুখী বলতে পারো। দেখবে আমি একটু আগেই বললাম যে আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে, তাহলে এই লক্ষ্যটা কে নির্বাচন করে, এই লক্ষ্যটার দিকে পৌঁছাতে কে সাহায্য করে? মোটিভেশন বা প্রেরণা, তাই না? তোমার মধ্যে তাড়না নেই, তোমার মধ্যে কোনো চাহিদা নেই, তোমার মধ্যে নিড নেই, কিছুই নেই, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে? একদমই পারবে না, তাই না? তুমি যেখানে আছো, যে পজিশনে আছো, ঠিক সেইভাবেই সেখানেই থেকে যাবে, রাইট? তোমার মধ্যে কোনো চাহিদা নেই উচ্চ মাধ্যমিক পাস করবো না, তুমি পড়াশোনা করবে না, তুমি উচ্চ মাধ্যমিক পাস করবে? কেউ করবে না। তোমাকে কি আমাদের শিক্ষামন্ত্রী বলবে না ভাই তুমি পড়াশোনা করোনি, অতি উত্তম কাজ করেছো, তুমি চলে এসো? করবে না। তোমার মা বাবা তোমাকে ঠেঙিয়ে বাড়ি থেকে বের করে দেবে,
তাই তো? তাহলে দেখো, তাহলে লক্ষ্য অভিমুখী, তাহলে আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য রয়েছে বা উদ্দেশ্য রয়েছে সেই লক্ষ্যের দিকে পৌঁছাতে বা সেই জিনিসটাকে অ্যাচিভ করতে সাহায্য করে কিন্তু প্রেরণা বা মোটিভেশন। নেক্সট দেখো বলছি মনোযোগী। মনোযোগী এটাও খুব সুন্দর পয়েন্ট। দেখো মনোযোগী, মনোযোগী শব্দটার সাথেও তোমরা পরিচিত প্রত্যেকেই, তাই না? দেখো মনোযোগী বিষয়টা কি, তোমরা যখন কোনো একটা বিষয় পড়ছো বা বিষয়টাকে স্টাডি করছো, অনুশীলন করছো, সেখানে যদি আমরা মন না দিই, বিষয় স্টাডি বাদ দাও, শুধু পড়াশোনা পড়াশোনা বকে যাচ্ছি, তোমরাও হয়তো মনে মনে কী ভাবছো, শুধু পড়াশোনাই করে যাচ্ছে, তাই তো? আচ্ছা আমি পড়াশোনার বাইরে গিয়েও বলছি, ধরো তোমরা কোনো একটা ধরো তোমরা সাইকেল চালাচ্ছ, বা ধরো তোমরা প্রেম করছো, কি বললাম, ধরো তোমরা প্রেম করছো, তো এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই যে বিষয় ব্যাপারগুলো আসছে, তাহলে এই দেখো প্রত্যেকে কাউকে না কাউকে কিন্তু আমরা ভালোবাসি। এই যে মা বাবাকে ভালোবাসি, এটাও কিন্তু একরকম প্রেম। শুধু একটা ছেলে মেয়েকে ভালোবাসবে, একটা মেয়ে ছেলেকে ভালোবাসবে, এটাই যে শুধু প্রেম তা তো নয়, তাই না? আমরা দিদিকেও ভালোবাসি, আমরা ভাইকে ভালোবাসি, আমরা মাকে বাবাকে কাকুকে কাকিমাকে প্রত্যেককেই ভালোবাসি, এটাও একরকম প্রেম, এটাও একরকম ভালোবাসা। তাহলে যখন আমরা ভালোবাসছি সেখানেও কিন্তু আমাদের একটা কিন্তু মনোযোগ রয়েছে, তাই না? তুমি কী হবে, কিছু না, যাচ্ছি চলছি ঘুরছি ফিরছি, এটা কি না একটা ওখানে আমাদের মধ্যে একটা মায়া বা একটা ভালোবাসা জড়িয়ে আছে, তাই তো? তুমি যখন বাইক চালাচ্ছ, রাস্তা দিয়ে যখন বাইক চালাচ্ছ, তোমার বাইক চালানোর ক্ষেত্রেও কিন্তু একটা মনোযোগ রয়েছে, রয়েছে তো? কেন, তুমি যদি মনোযোগ না দাও, তুমি বাইক চালাচ্ছ এদিকে ওদিকে দেখছো, কী হবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই তো? তাহলে দেখো যাই কাজ করি না কেন, যা কিছু করি না কেন, পড়াশোনা করি, প্রেম করি, বাইক চালাই, সাঁতার কাটি, যাই করি না কেন, প্রত্যেকটার পেছনে কিন্তু আমাদের মনোযোগ দিতে হয়। কারণ মনোযোগ যদি না দিই আমি, কি হবে? মনোযোগ যদি না দিই আমাদের সেই কাজটা কিন্তু ব্যর্থ হতে পারে, বিফল হতে পারে। তাই যে কোনো কাজ করার ক্ষেত্রে মনোযোগ দেওয়া অবশ্যই জরুরি। এই মনোযোগটা কোথা থেকে আসে? এই মনোযোগটা কিন্তু এই প্রেরণা বা মোটিভেশনের থেকেই আসে, তাই না? মোটিভেশন, তোমার মধ্যে মোটিভেশন নেই, তোমার নিড নেই, চাহিদা নেই, একই কথা ঘুরে ফিরে আসবে কিন্তু। তোমার চাহিদা নেই যে সেই লক্ষ্যটা আমাকে পূরণ করতে হবে, তাই না? কি তোমার চাহিদা কি নেই যে আজকে আমাকে আমার বন্ধু বা বান্ধবীকে নিয়ে পার্কে ঘুরতে যেতেই হবে, এটা হচ্ছে তোমার লক্ষ্য, পার্কে ঘুরতে যেতেই হবে, এটা লক্ষ্য। তার মানে কি তোমার ভেতর থেকে একটা চাহিদা, একটা টার্ন দিচ্ছে, কি দিচ্ছে? যে আমাকে আজকে এই সময় পার্কে যেতে হবে বন্ধু বা বান্ধবীকে নিয়ে। তাহলে পার্কে যখন যেতে হবে, তার মানে কি তোমাকে আগের কাজগুলো, সমস্ত কাজগুলো আগে থেকে সামলে রাখতে হবে, সমস্ত কাজ মনোযোগ দিয়ে করতে হবে, তাই তো? তবেই তো তুমি পার্কে যেতে পারো। তুমি কোনো কাজ করলে না, তোমার যা যা কাজ ছিল, তোমার টিউশন ছিল, এটা ছিল, মা বাবা বাড়িতে হয়তো কোনো একটা কাজ দিয়ে রেখেছিল, তুমি করলে না, তুমি তখন কি বেরোনোর সময় মার বকা খাবে বা বাবার বকা খাবে, কেন করলি না? তাহলে তোমাকে সব কিছু কাজ আগে মনোযোগ সহকারে আগে থেকেই কমপ্লিট করে রাখতে হবে, তবেই তুমি সেই পার্কে যেতে পারবে। তাই এখানে বলা হচ্ছে মনোযোগী, অর্থাৎ প্রেরণা বা মোটিভেশন শব্দটা মনোযোগের সাথে অতি গুরুত্বপূর্ণ। কারণ আমরা মোটিভেশন অর্থাৎ আমাদের ভিতর থেকে যখন অভ্যন্তরীণ তাড়না বা যে ভিতর থেকে যখন আমাদেরকে একটা শক্তি যোগাবে, সেটা আমাকে কি মনোযোগী করে তুলবে, তাই তো? কোনো বিষয়ে সেটাতে আগ্রহী করে তুলবে। পড়াশোনার ক্ষেত্রেও সেম, তুমি যখন যেটা কোনো স্টাডি করছো, পড়াশোনা করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার মনোযোগ থাকাটা অবশ্যই জরুরি। তুমি মনোযোগ দিচ্ছ না, তুমি সামনে বই খুলে নিয়ে বসে আছো, আশেপাশে কি হচ্ছে সেটা ভাবছো, আজকে কি হলো সেটা ভাবছো, কোন বন্ধু তোমাকে গালি দিয়েছে সেটা ভাবছো, কখন টিভি দেখবে সেটা ভাবছো, মেয়েরা ভাবছে কখন স্টার জলসায় আমি শ্রীময়ী দেখবো। একদমই না। পড়তে বসার সময় পড়বো, টিভি দেখার সময় টিভি দেখবো, বন্ধু বান্ধবীর সাথে গল্প করার সময় গল্প করব। যখন যেটা করব তখন সেটা আমি মনোযোগ দিয়েই করব, তবে প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বুঝতে পেরেছো আশা করি? নেক্সট হচ্ছে আগ্রহ সৃষ্টি। দেখো একই ধরনের পয়েন্ট বললাম, আগ্রহ সৃষ্টি। মনোযোগী পয়েন্টটার সময় আমি কিন্তু বলে দিলাম আগ্রহ সৃষ্টি। এই প্রেরণা কিন্তু আমাদের মনে আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়। কেন? দেখো আগ্রহ মানে কি? আগ্রহ মানে তার প্রতি অ্যাটেনশন দেওয়া, তাই না? কোনো একটা বিষয় বা কোনো একটা কাজ যখন আমি করি, সেই কাজের প্রতি আমাকে আগ্রহ সঞ্চার করতে হয়। দেখো আগ্রহ যদি না দিই, আমার সেই আগ্রহ মানে অ্যাটেনশন বা মনোযোগ যাই বলি না কেন, সেটা যদি না দিই তাহলে কি হবে?
কি হবে, সেই কাজটা কিন্তু ব্যর্থ হবে। সেই কাজটা থেকে আমাদের যে একটা তৃপ্তি বা আমাদের যে একটা পাওনা, সেটা কিন্তু আমরা পাবো না। তাহলে এই হচ্ছে আগ্রহ সৃষ্টির ক্ষেত্রে প্রেরণার যে ভূমিকা। যদি আমরা আগ্রহ দিয়ে কাজটা করি তবেই আমরা কাজের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে, তাই তো? এবার দেখো নেক্সট আরও একটা পয়েন্ট, আমি এদিকে চলে আসছি 5 নম্বর। 5 নম্বর পয়েন্টটা কি, সৃজনধর্মী ক্ষমতার বিকাশ। সৃজনধর্মী ক্ষমতার বিকাশ। তাহলে দেখো সৃজনধর্মী ক্ষমতার বিকাশ, এই সৃজনশীল যে মনোভাব বা সৃজনধর্মী যে ক্ষমতাগুলো, এগুলো কিন্তু আমরা প্রেরণা থেকেই পাই, তাই তো? দেখো ভেবে দেখো একটু, তোমরা হয়তো তোমাদের যখন ওয়ার্ক এডুকেশন ক্লাস হতো মাধ্যমিক পর্যন্ত, তোমাদেরকে কিছু বানাতে দিত। কি বানাতে দিত? মোমের পুতুল, তাই তো? বানাতে দিত ফুলদানি, বানাতে দিত কার্ডবোর্ডের জাহাজ, বানাতে দিত ডিম দিয়ে পেঙ্গুইন পাখি, আমরা বানিয়েছি, আমাদের সময় বানিয়েছি। তারপর ইলেকট্রিকের কাজগুলো, সুইচ বোর্ড তৈরি করা, এই যে তোমরা এই কাজগুলো যখন করেছো, তোমাদের একবারও কি মনে হয়েছে এই কাজগুলো ফালতু? কেন করবো এগুলো ফালতু জিনিস? হ্যাঁ, মনে হয়েছে? কারোর কিন্তু মনে হয়নি। তোমরা কিন্তু সেই কাজটা করতে উল্টো মজা পেয়েছো, তাই না? সারাদিন পড়াশোনা করছো, অঙ্ক করছো, ইংরেজি করছো, ইতিহাস করছো, ভূগোল করছো, বাংলা করছো, সবই করছো। করতে 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 একটু যদি তোমাদের সৃজনশীল কাজগুলো দেওয়া হয়, তোমাদের যদি একটু সৃজন ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য কাজগুলো করানো হয়, তাহলে কেমন লাগে? দেখবে আমরা কিন্তু প্রত্যেকেই তাই করি, তাই না? পড়াশোনার পাশাপাশি অঙ্কন করছি, আর্ট করছি, এটা কিন্তু তোমার একটা প্রতিভা, সৃজনধর্মী প্রতিভা। তুমি কি করছো? গাছ লাগাচ্ছ, তোমার এটাও একটা প্রতিভা, তাই না? তুমি কি করছো? বাড়িতে আলপনা দিচ্ছ, পুজোর সময় আলপনা দিচ্ছ। অনেকে মেকআপ করে, অনেকে চুল বাঁধবো কী করে সেই সমস্ত স্টাইলগুলো দেখে। তাহলে প্রত্যেকটাই কিন্তু তোমাদের একটা সৃজনশীল মনোভাব থেকে তোমাদের এই কাজগুলো করো তোমরা। তাহলে এই যে কাজগুলো করি, এই কাজগুলো কিন্তু আমাদেরকে ভেতর থেকে একটু জাগায় যে হ্যাঁ, এটা আমাকে করতে হবে, এটা আমাকে শিখতে হবে, তাই না? তুমি মোমের পুতুল তোমাকে স্কুল থেকে মোমের পুতুল বানাতে দিয়েছে, তুমি কি করছো? হ্যাট, কে করবে, ফালতু, কি হবে এগুলো করে? এরকম কেউ করি না আমরা। আমরা কি করি? হ্যাঁ, মোমের পুতুলটা স্যার বলে দিলেন কি করে করতে হবে, আমরা বাড়ি এসে প্রথমবার ট্রাই করলাম। হয়তো অনেকের প্রথমবারেই হয়ে গেছে, অনেকের প্রথমবারে হয়নি। তাহলে দেখো যাদের প্রথমবারে হয়নি তারা কি হাল ছেড়ে দিয়েছিলে? হলোই না, নষ্ট হয়ে গেল বিষয়টা, মোমগুলো আমার ফালতু চলে গেল। কেউ কি ভেবেছো? না, কি করেছো? নেক্সট বার ট্রাই করেছো। তারপরে তুমি নেক্সট বার ট্রাই কেন করলে? আমার পয়েন্ট হচ্ছে এখানে, নেক্সট বার ট্রাই তুমি কেন করলে? কারণ তোমার মধ্যে একটা চাহিদা ছিল যে না, আমাকে ওটা শিখতেই হবে, আমাকে ওটা বানাতেই হবে। তার জন্যই কিন্তু তুমি নেক্সট বার ট্রাই করেছো, তাই তো? প্রথমবারেই হাল ছেড়ে দাওনি। এই যে ম্যাথামেটিক্স সলভ করছো, একবার ট্রাই করতে গেলাম, উত্তরটা মিলল না, ধুর, করবোই না। করেছো? করনি। আমরা কি করি? হলো না, আরও একবার ট্রাই করি, কোথাও নিশ্চয়ই প্লাস মাইনাসে আমার গন্ডগোল হয়েছে, তাই তো? এরকমটা করি। একবার পড়া মুখস্থ করছি, একবার পড়লাম, হলো না, পরের নোট পড়বো না, হলো না, মানে কোথাও নিশ্চয়ই আমার বুঝতে অসুবিধা হলো, তার মানে ওটা আমরা বুঝি। এই যে আমি তোমাদের বোঝাচ্ছি বা আমি তোমাদের যে ক্লাসটা নিচ্ছি, তোমরা কি সব পয়েন্ট একবারে বুঝে যাও? নিশ্চয়ই বোঝো না। গ্রুপে নিশ্চয়ই কেউ না কেউ কোনো না কোনো পয়েন্ট আমাকে কিন্তু বলো, তখন আমি কি করি? তোমাদের সেই পয়েন্ট বা সেগুলো নিয়ে ডিসকাস করে দিই, তাই তো? তাহলে তোমাদের মধ্যে চাহিদা আছে বলেই কিন্তু তোমরা আমাকে জিজ্ঞেস করো আর আমি তোমাদের উত্তর দিই, তাই তো? আমি তোমাদের বুঝিয়ে দিই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই সৃজনধর্মী ক্ষমতার বিকাশটা খুব জড়িত, অর্থাৎ সৃজনশীল যে মনোভাবগুলো তা আমরা যখন সম্পন্ন করি সেটা কিন্তু প্রেরণা বা মোটিভেশনের দ্বারাই কার্যকর। নেক্সট আসছি, দেখো ব্যক্তিত্বের উন্মেষ। এটা বহুবার তোমাদের এর আগেও বলেছি যে ব্যক্তিত্বের উন্মেষ মানে প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ব্যক্তিত্ব রয়েছে, তাই না? এই ব্যক্তিত্ব ছাড়া কিন্তু আমরা এই সমাজে বসবাসের অযোগ্য। আমি আগের দিন তোমাদের কোনো একটা পয়েন্ট, ডিগ্রি বা ডিপ্লোমা তোমাদের বা ক্লাস 11-এ যাই হোক কোনো একটা ক্লাসে আমি বোঝাচ্ছিলাম যে ব্যক্তিত্ব, আমার মধ্যে যে ব্যক্তিত্বটা রয়েছে সেই ব্যক্তিত্বের কিন্তু একটা নাম রয়েছে, এই সমাজে একটা অবস্থানযোগ্য ভূমিকা রয়েছে, তাই না? তোমাকে অনেকে তোমার নাম ধরেই চিনে, আবার অনেকে পাড়ার কাকু কাকিমা, দাদু দিদা, জেঠু জেঠিমা, এনারা কি বলো, অমুকের ছেলে বা তমুকের মেয়ে, এই কথাটা আমরা শুনতে পাই। কিরে অমুকের ছেলে, মানে বড় বড় বয়োজ্যেষ্ঠ, হয়তো তোমার নামটা জানে না, কিন্তু অমুকের ছেলে বা অমুকের মেয়ে বলে তোমাকে ডাকলো, মানে কি তোমার বাবার একটা সম্মান আছে বা তোমার মায়ের একটা সম্মান আছে, সেখান থেকে কিন্তু তোমাদের একটা পরিচয় আছে, তাই না? তখন ওই ছোকরা এরকম কেউ বলবে?
বলবে না, তাই না? তাহলে তোমাদের একটা নির্দিষ্ট সম্মান রয়েছে, তোমাদের এই সমাজে বসবাসের জন্য একটা নির্দিষ্ট সম্মান রয়েছে। এই সম্মানটা কোথা থেকে আসে, এই ব্যক্তিত্বটা কোথা থেকে আসে? এই ব্যক্তিত্বের উন্মেষ কিন্তু এই মোটিভেশন বা প্রেরণা থেকেই আসে। বুঝতে পেরেছ? প্রশ্ন হতে পারে তোমাদের মনে যে প্রেরণা বা মোটিভেশন কি করে আসছে। দেখো, প্রেরণা বা মোটিভেশন কি করে আসছে এখানে, তুমি যখন কোনো একটা কাজ করছো, তুমি একটা জায়গা থেকে সফল হচ্ছ, ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করছো, সেটা কোথা থেকে? তোমার মধ্যে একটা নিড বা চাহিদা বা তাড়না ছিল বলেই তো তুমি সেটা সফল করতে পেরেছো। আর সেটা সফল করতে পেরেছো বলেই তোমার ব্যক্তিত্ব স্থাপন হয়েছে। তুমি সফল করতে পারলে না, তুমি মাধ্যমিকে ফেল করে গেলে, তুমি 8 পাস করলে না, তো তোমার কি সেটা কোনো ব্যক্তিত্ব হলো? নিশ্চয়ই হলো না। তার মানে কি, তোমার একটা চাহিদা ছিল আমাকে মাধ্যমিক পাস করতেই হবে যে করেই হোক, তুমি মাধ্যমিক পাস করেছো, 11 পাস করেছো, এবার 12, তোমাদের এখনকার নিড হচ্ছে কি আমাকে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতেই হবে, তাই তো? ভালো কলেজে অ্যাডমিশন নিতে হবে, অনার্স নিতে হবে। তার জন্যই তোমরা এত পড়াশোনা করছো, অনলাইন এডুকেশন নিচ্ছ, তাই তো? বিভিন্ন মানুষদের সাথে কথা বলছো, প্রফেশনাল মানুষদের সাথে। তাই এখানে কিন্তু ব্যক্তিত্বের উন্মেষ এই কথাটার সাথে মোটিভেশন জড়িত। নেক্সট দেখো, নতুন বিষয়ের প্রতি কৌতূহল সৃষ্টি। এটাও খুব সুন্দর একটা পয়েন্ট, নতুন বিষয়ের প্রতি কৌতূহল সৃষ্টি। কি করে? দেখো কি করে আসছে এটা, নতুন বিষয়ের প্রতি কৌতূহল। দেখবে আমরা যখন কোনো কিছু শিখি, শিখতে শিখতে হঠাৎ করে কোনো একটা টার্ম বা কোনো একটা শব্দ বা কোনো একটা বিষয় যখন আমাদের চোখের সামনে চলে আসে কিনা, তখন আমরা সেই জায়গা থেকে টার্ন নিয়ে সেই বিষয়টার প্রতি আমরা মনোযোগী হয়ে যাই। এটা কি করে হলো, এরকমটা আমরা ভাবি, তাই না? দেখবে ক্লাসে পড়াতে পড়াতে স্যার হয়তো কোনো একটা নতুন টার্ম ইউজ করলো, যারা খুব গুড স্টুডেন্ট, স্যারের কথাটা মন দিয়ে শুনছিল, তারা মাথায় কিন্তু ক্যাচ করবে। সেই মুহূর্তে না বললেও ক্লাসটা শেষ হওয়ার পর স্যার করবে, স্যার আপনি যে এই কথাটা বললেন, এটার সাথে একটা শব্দ উল্লেখ করলেন, এটা কোথা থেকে এলো স্যার, বা এই শব্দটার মানে কি স্যার? মানে দেখো, তোমার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো, আরে এত সুন্দর একটা শব্দ, মানে এটা কোথা থেকে এলো, তাই না? এই যে বিভিন্ন প্ল্যানচেট, হরর ফিল্মস, এগুলোর প্রতি কিন্তু আমরা বেশি আগ্রহী হই। কেন হই আগ্রহী? আমাদের মধ্যে কিন্তু ওগুলো কি একটা মানে কৌতূহল সৃষ্টি করে, আরে এরপর কী হবে, এরপর কী হবে, দেখি দেখি দেখি, ভূতটা কি ঢুকবে, বেরিয়ে যাবে, ওকে ছেড়ে দেবে, মানে কী হবে, মানে একটা কৌতূহল সৃষ্টি হয় আমাদের মধ্যে, তাই না? যে কোনো ক্ষেত্রে তোমরা পড়াশোনা করছো, পড়াশোনার ক্ষেত্রেও সেম। পড়তে 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 কোনো একটা নতুন শব্দ পেলে, কোনো একটা নতুন লাইন পেলে, আমরা সেটার প্রতি কিন্তু কৌতূহলী প্রকাশ করি। এটা কি করে এলো, এটা আমাকে জানতে হবে। তাহলে এটা জানতে হবে, এটা তোমার মধ্যে যে কৌতূহলটা প্রকাশ করলো, এটা কিসের জন্য? তোমার এই মোটিভেশনের জন্য বা প্রেরণার জন্য। তোমার চাহিদা আছে বলেই তোমার মধ্যে তুমি ঠিক করলে যে না, আমাকে ওটা জানতেই হবে। বুঝতে পেরেছ? নেক্সট পয়েন্ট হচ্ছে অভ্যাস গঠন। অভ্যাস গঠনটাও সেম, প্রেরণার মধ্য দিয়ে আমরা নিজেদের অভ্যাস গঠন করতে পারি। বহুবার বলে দিলাম এই পয়েন্টগুলোর মধ্যে থেকেই যে অভ্যাস গঠন মানে আমরা কোনো কাজ করছি, যাই করছি না কেন, আমরা যথেষ্ট সরল স্বচ্ছভাবে কাজটা করতে হবে। অর্থাৎ আমাদেরকে অভ্যাস গঠন করতে হবে। যদি আমরা অভ্যাস গঠন না করি, আমরা ভুলভাল কাজকর্ম করি, মানে আজে বাজে কাজকর্ম করে বেড়ায়, কোনো ম্যানার নেই, কিছু নেই, এরকম যদি কাজ করি, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, তাই তো? তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে, প্রতিনিয়ত যখন যা কাজ রয়েছে সেই কাজগুলো যথার্থ টাইমে আমাদের করতে হবে, তবেই সেটা কি অভ্যাসে পরিণত করতে হবে। আর সেই অভ্যাস থেকে কি আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে এই অভ্যাস গঠনটাও কিন্তু মোটিভেশনের সাথে জড়িত। আর লাস্ট পয়েন্ট তোমাদের হচ্ছে শিক্ষার্থীর আচরণের গতিপথ নির্ণয়। একই জিনিস আর বলছি না আমি বারবার, শিক্ষার্থীর আচরণের গতিপথ নির্ণয়। এই আচরণ শব্দটা আমি এর আগেও বলে দিলাম, আমি আর এখানে বলছি না। আচরণের গতিপথ, তাই তো? এই অভ্যাস গঠন, মনোযোগ, এইসবের পয়েন্টগুলো যখন বললাম, ওখানে আচরণ শব্দটা কি করে, কি আচরণটা কেন দরকার, সেগুলো আমি বলে দিয়েছি। তোমরা নিশ্চয়ই পারবে এটা লিখতে, না পারলেও আমার নোটসে লেখা আছে, বলে দেবো। ভিডিওটা বেশি লেন্দি করছি না। এবং লাস্ট দেখো, দক্ষতা সম্বন্ধে আত্মবিশ্বাস। 10 নম্বর পয়েন্ট বলেছি, দক্ষতা সম্বন্ধে আত্মবিশ্বাস, তাই তো? তাহলে এই পয়েন্টটার অর্থ কি? এই পয়েন্টটার অর্থ কি? দেখো, দক্ষতা সম্বন্ধে আত্মবিশ্বাস মানে আমাদের মধ্যে যে দক্ষতাটা রয়েছে, তাই তো? মানে আমরা কি করতে পারি আর কি করতে পারি না, সেটা একটা তুমি এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি কি করতে পারো আর তুমি কি করতে পারো না, এটা কিন্তু সব থেকে ভালো কে জানবে? আমি জানবো না তুমি নিজে জানবে?
অবভিয়াসলি তুমি কিন্তু নিজে জানবে, তাই না? আমি কি করতে পারি? তাহলে দেখো, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না তোমরা কারা কারা এই ভিডিওটা দেখছো। তোমরা কেউ 5 কিলো চাল একবারে তুমি একতলার ছাদে নিয়ে যেতে পারবে, আবার এরকম অনেকেই আছে যে কেউ 10 কিলো চাল একবারে সে ছাদে নিয়ে যেতে পারবে, তাই তো? তাহলে প্রত্যেকের কিন্তু দক্ষতা, প্রত্যেকের ক্যাপাবিলিটি, প্রত্যেকের অ্যাবিলিটি সব কিছু কিন্তু আলাদা আলাদা, বুঝতে পারলে? মানে আমি এটাই বোঝাতে চাইছি যে সবার দক্ষতা সমান হয় না। যার যেমন দক্ষতা রয়েছে সেই দক্ষতার সম্পর্কে বিশ্বাস, হ্যাঁ আমি এটা পারি বা আমি এটা পারবো করতে, মানে ভেঙে পড়া নয়, আমি এটা পারবো। আমাকে এই নোটটা তোমাদের যখন দেব আমি, এই নোটসটা তোমরা যখন পাবে বা পড়বে, তখন তোমাদের কি মনে হবে যে না, এই নোটসটা আমরা মুখস্থ করতে পারবো, খুব সহজ আছে, খুব সরল আছে, পয়েন্টগুলোও খুব সুন্দর সুন্দর সহজ ভাষায় লেখা আছে। তার মানে কি, তোমার মধ্যে একটা দক্ষতা সৃষ্টি হলো যে হ্যাঁ পারবো। এবার মার্কেটে প্রচুর বই পাওয়া যায়, সেই বইগুলো তোমরা পড়লে ভাষাগুলো এমন আছে তোমাদের মানে মাথাতে কিছুই ঢুকছে না, তাহলে সেগুলো তুমি কী ভেবে নিলে এই ভাষাগুলো প্রচণ্ড কঠিন, আমার দ্বারা মুখস্থই হবে না। মানে কি, তুমি এই নোটসটাকে তুমি তোমার দক্ষতার জন্য তুমি ভেবে নিলে যে পারবো, আর ওই নোটসটাকে তুমি ভাবছো না পারবো না, তাই তো? তুমি বুঝতে পারছো নিজেকে। তাহলে এই আমাদের যে নিজস্ব দক্ষতা, এই দক্ষতা সম্পর্কে কিন্তু আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। সেটা কে? এই প্রেরণাই কিন্তু করে তোলে। আমাদের প্রেরণাই আমাদের মনের অভ্যন্তর থেকে যে শক্তিটা, সেই শক্তিটাই আমাদেরকে বলে দেয় আমরা পারবো কি পারবো না। না পারলে আমরা কি করি? হাল ছাড়ি না, কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি, তাই তো? না পারলেও চেষ্টা করি। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল 10টা পয়েন্ট। শিক্ষাক্ষেত্রে প্রেরণার ভূমিকা আছে 6 নম্বর। আমি তোমাদের 10টা পয়েন্ট আলোচনা করলাম এই অর্থেই, তোমাদের 6 নম্বরের জন্য তোমরা যদি 8টা পয়েন্ট লেখো একদম ফুল মার্কস পাবে। সুন্দর করে আমি যেভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম ঠিক সেইভাবে লিখবে। নোটস তোমাদের নোটসটা দেওয়াই আছে, তোমরা যদি কেউ মনে করো আরও 2-1 কথা এক্সট্রা লিখতে পারো, অলওয়েজ ওয়েলকাম তোমাদেরকে। কিন্তু কেউ কম লিখবে না, 6 নম্বরের জন্য 5টা পয়েন্ট লিখবো বা 6 নম্বরের জন্য 6টা পয়েন্ট লিখবো, সেটা করো না। কারণ যে লিখবে, তোমার পাশের বন্ধুটা যদি 6 নম্বরের জন্য 7টা পয়েন্ট লিখে দেয়, তাহলে নাম্বারটা সে বেশি পাবে তোমার থেকে, তাই তো? তার জন্য কিন্তু আমি 10টা পয়েন্ট আলোচনা করেছি, তোমাদের যেন কোনো রকম কোথাও অসুবিধা না হয়। পরীক্ষার খাতায় গিয়ে হয়তো 1-2টা পয়েন্ট ভুলে যেতে পারো, তার জন্যই 10টা পয়েন্ট কিন্তু তোমাদের লেখানো, তাই তো? তাহলে দেখো, এই টোটাল পয়েন্ট হয়ে গেল আলোচনা শিক্ষাক্ষেত্রে প্রেরণার ভূমিকা। লাস্ট তোমরা কি করবে? আমি যেটা বলেছি, কি করবে? মন্তব্য, তাই তো? এই মন্তব্যটা কিন্তু তোমাদেরকে লিখতেই হবে, মাস্ট। কেন? তুমি যে এতগুলো কিছু আলোচনা করলে, প্রেরণা কি, মোটিভেশন কি, শিক্ষাক্ষেত্রে প্রেরণার ভূমিকা কি, এই যে টোটাল বিষয়টা আলোচনা করলে, তাহলে তুমি যদি লাস্টে গিয়ে একটু কনক্লুশন না দাও, তুমি লাস্টে গিয়ে যদি বোঝাতেই না যাও যে সিনেমা দেখলাম, আমরা গোটা সিনেমাটা খুব সুন্দর দেখলাম, ফাইট দেখলাম, রোমান্টিক সিন দেখলাম, সব দেখলাম, আলটিমেটলি সিনেমাতে কি দিল, মেসেজটা কি দিল, সিনেমা যে তৈরি হলো সেই সিনেমা থেকে মেসেজটা কী দিল আমাদের? শেখার তো কিছু দেয়, শুধুই যে ফালতু জিনিস চলছে সিনেমাতে তা তো নয়, শেখারও কিছু থাকে। তাহলে সেই মেসেজটাই কিন্তু এখানে কনক্লুশন। ঠিক মন্তব্যতেও সেম, কিন্তু তুমি যে গোটা নোটসটা পড়লে, গোটা নোটসটা লিখলে, লাস্টে গিয়ে কিন্তু 2-3 লাইনে একটা কনক্লুশন দিয়ে দিবে। আমি নোটসেও দিয়ে রেখেছি, যাদের আমি গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা সুন্দর করে খাতায় নোট করে নেবে, লিখে নেবে, পড়বে। তারপরেও যদি দেখো সমস্যা হচ্ছে, তাহলে আমি তোমাদের ক্লাসে যে পয়েন্টগুলো সমস্যা হবে আলোচনা করব। আর একটা কথা, এই নোটস, এই ভিডিও তোমরা শুধু একাই নিজেদের কাছে স্টক করে রাখবে না, কারণ তোমরা যদি ছড়িয়ে দিলে কিন্তু তোমাদের কাছ থেকে পরবর্তীতে যদি ডিলিটও হয়ে যায় বা তোমাদের কাছ থেকে পরবর্তীতে যদি মুছেও যায়, তোমরা কিন্তু অন্যের কাছ থেকে পেয়ে যাবে। বুঝতে পেরেছো? আমার বলার উদ্দেশ্য এটাই, শুধু তুমি একা লাভ করবে তা নয়, বন্ধু বান্ধবী সকলের কাছে পৌঁছে দাও। আর যারা এখনও আমাদের গ্রুপে জয়েন হওনি, এডুকেশন গ্রুপে, তারা অতি শীঘ্রই জয়েন হও। তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আজকে 3য় দিন ক্লাস হয়ে গেল। এই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 8509456622, এই নাম্বারে আমাকে SMS করো বা ফোন করে যুক্ত হও। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে। আর তুমি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসে এইটুকু, দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।